আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সুধীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকে এটা প্রথমে প্রথমেই বলে রাখি, অনেকেই আছে না আমার টুপি বা তোপ পরা দেখি আছে না একটা রিয়াকশন হয় অনেকের আর কি। হ্যাঁ, তো এই রিয়াকশনটা যারা হয় তাদেরকে আমি বলি বাঙ্গু, পিনাকের বাসায় বাঙ্গু সুশীল। মনে করে কাউকে টুপি মাথা দেখলেই বা দাঁড়িয়ে দেখলেই মাথা গরম হয়ে যায় তাদের আর কি। হ্যাঁ, যদি এটা হওয়া উচিত না। কারণ আপনারা যদি বাংলাদেশে বাস করে থাকেন, আপনারা যদি কখনো যান গ্রামে গঞ্জে গেলে, স্পেশালি আপনি নোয়াখালীর যে কোনো বড় একটা বাজারে গিয়ে দেখবেন সব টুপি মাথায় দেওয়া। ওরা কি বাংলাদেশের নাগরিক না, বাংলাদেশের মালিক না? তো যেহেতু ওরা আপনার শার্ট প্যান্ট কোটটাই দেখে ওদের মাথা গরম হয় না, তো ওদের টুপি দাঁড়িয়ে দেখে আপনার মাথা গরম হওয়ার কিছু নেই আর কি। হ্যাঁ, এই কথাগুলো একটু আজকে ইলিয়াস হোসেনের ভাষায় বলে ফেললাম। যাই হোক, আলোচনার বিষয়বস্তু কোনো নির্ধারিত বিষয়বস্তু নাই। দেশে উত্তাল শাহবাগ, সেখানে হাদির হত্যার বিচার চাচ্ছে সবাই। এখন বিচার করতে গেলে তো আসামিকে ধরতে হবে, তাই না? তো এক্ষেত্রে তো আসামি এখন ধরা পড়ে নাই, সরকার কীভাবে বিচার করবে? তবে এটা ঠিক যে সরকার যথেষ্ট সিনসিয়ারলি চেষ্টা করতেছে, এবং আমার মনে হয় না সেখানে কোনো ক্যামোফ্লেজিং করবে সরকার। বিশেষ করে অল্প সময়ে হাদি একটা বিরাট ব্যক্তিত্ব হয়েছে, এবং তার কাজগুলি, তার কথাবার্তাগুলি মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। অসাধারণ দেশপ্রেম এবং অসাধারণ আল্লাহ ভীরুতা, এবং সর্বোপরি ভারত বিরোধী পজিশন ছিল, সে একদম অনর পজিশন ছিল। হ্যাঁ, ভারতের বিরুদ্ধে আমারও পজিশন অনেকটাই বলতে পারেন অনরই। তো ভারতকে আমি অপছন্দ করি এটা বলতে গেলে ভারতের মানুষকে তো আমি অপছন্দ করি না, এবং ভারত যে একটা দেশ সেটাকে আমি কোনো অপছন্দ করি না। হ্যাঁ, কারণ ভারতকে আমি অপছন্দ করবো, ভারতের লোক বাংলাদেশকে অপছন্দ করবো, এটা তো কোনো সলিউশন হইল না। আমাদের কথা হলো যে তাদের মৌলবাদী আচরণ, হিন্দুত্ববাদী আচরণটি আমাদেরকে বিব্রত করে, প্লাস একটা কর্তৃত্ব ভাব আর কি। হ্যাঁ, স্বাধীন একটা দেশ, তুমি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছো, তাই না? তো তার স্বাধীনতায় হস্তক্ষেপ করলে তুমি কিসের স্বীকৃতি দিলা? ওইটাই কথা আর কি। তো ওরা এত বড় একটা দেশ, মানে আছে না, পৃথিবীর এমন কোনো কালচার নেই যে ইন্ডিয়াতে নাই। হ্যাঁ, হলিউড থেকে আরম্ভ করে একদম সেই অনেক মানে লোকাল লেভেলের কালচার আর কি বলতেছি। এত বড় একটা দেশ, কালচারাল ডেভেলপড, এত শিক্ষিত মানুষজন সেখানে, সেই এত বৃহৎ একটা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ জনগোষ্ঠী, এরকম একটা দেশের যদি রাষ্ট্র চিন্তা সুস্থ না হয়, তারা পৃথিবীতে অ্যাডজাস্ট করবে কীভাবে? গতকালকে বড়দিন গেল, ওখানে বড়দিনের মধ্যে নাকি তারা আবার ওখানে ভাঙচুর করছে। তো খ্রিস্টানরা ওখানে নিরাপদ না, ওখানে মুসলমানদের মারধর করা হইতেছে, নিরীহ মুসলমানকে বাঙালি মনে করে মেরে ফেলছে, বাংলাদেশি মনে করে। তো হোয়াট ইজ দিস? একটা তারা কি একটা কি বলে, হেইট, কি আমি জানি না ঠিকই, হেইট কালচার ডেভেলপ করতেছে ওখানে। অথচ উল্টা তারাই বাংলাদেশকে বলে বাংলাদেশে আমরা মাইনরিটিদের নির্যাতন করি, বা মাইনরিটিদের নিরাপদ না বাংলাদেশে। তো আমার জন্ম বড় হওয়াটা, আমার চাঁদপুর শহর একটা ছোট শহর, নামকরা শহর। ছোট বলতে হয়তো এখন বড় শহরে থাকে এই জন্য ছোট বলতেছি, বাট চাঁদপুর ওয়াজ সো ফেমাস, এবং খুবই নামকরা একটা শহর, সেই ব্রিটিশ বা আগের থেকেই ব্যবসায়িক কেন্দ্র। এবং আমরা যখন চাঁদপুরে জন্ম হয়, আমাদের বড় হই আমরা, সেখানে আমরা দেখছি যে অ্যাবাউট 70% পিপল ওরা হিন্দু ছিলেন, এবং আমরা ওইভাবেই বড় হয়েছি ওদের সাথে। আমাদের কোনো ধরনের ধর্মীয় কোনো বিভেদ কখনোই ছিল না, ধর্ম নিয়ে ঝামেলা করা কোনো কিছু। ইভেন মনে করেন যে ছোটোবেলায় এমন সব হিন্দু ধর্মের আমরা রিচুয়াল অনেক কিছু জানি, যেটা অনেক হিন্দুরাও বর্তমানে বলতে পারবে না, তাই না? আমরা ছোটোবেলা ওদের সাথে আমরা এই ঝুলনের এই জিনিসপত্র বানাইতাম, বৈশা লক্ষ্মী পূজার সন্দেশ খাইতাম, তারপরে অনেক কিছু করতাম। অত ডিটেলস বলতে চাই না, বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে এখন, বাট একটা একটা সুন্দর একটা সম্প্রীতির বন্ধন ছিল। আমি বলতেছি এটা ইন দ্য টাইম অফ পাকিস্তান, হ্যাঁ, যখন আমরা ইস্ট পাকিস্তান ছিল আর কি। হ্যাঁ,
তো সেখানেও কখনো তো হিন্দুদের কোনো নির্যাতিত হইতে দেখিনি আমরা। কিন্তু হিন্দুরা চলে গেছে হয়তো, আস্তে ধীরে তারা মাইগ্রেট করছে, তারা কমফোর্ট ফিল করে নাই, তাদের বাড়িঘর বিক্রি করে চলে গেছে হয়তো। আবার ওখান থেকেও অনেকে চলে আসছে, আমার নিজের আত্মীয় স্বজনও চলে আসছে যারা জামশেদপুরে ছিল এক সময়, তাদের জমি জমা নামমাত্র মূল্যে বা বিনামূল্যে দিয়ে চলে আসছে। এটা তাদের চয়েস। এখন যদি আমি ফিল না করি, আমি আমেরিকা আসছি বহু বছর, অনেক বছর, এখন যদি এখানে যদি এরকম দেখা যায় যে আমি কমফোর্ট ফিল না করি, বা আমি যদি মনে করি আমাকে নিজেকে নিরাপত্তাহীন মনে করি নিজে একলা একলা, হ্যাঁ, আমেরিকার কনস্টিটিউশন তো আমাকে নিরাপত্তা দিচ্ছেন। আমেরিকায় এমন কোনো মারামারি নাই, পুলিশ FBI সবই আমাদের নিরাপত্তায় কাজ করতেছেন। তারপরে যদি আমি চলে যাই এখান থেকে, আমার এই বাড়িটারি বিক্রি করে সুন্দর মতো চলে গেলাম দেশে, গিয়ে আবার রইলাম বা অন্য কোনো কান্ট্রিতে গেলাম, হ্যাঁ, হইতে পারে এটা। তো এটার সাথে তো কোনো আমেরিকার রাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নেই। আমার নিজের ভিতরের ভয় কাজ করতে পারে। তো যাই হোক, আমি বাইরে থাকি, আমি বাংলাদেশে যতটুকু জানি আমার যারা বন্ধুবান্ধব আসছে, আমার তো হিন্দু প্রচুর বন্ধুবান্ধব আছে, স্কুলের বন্ধু আছে, কলেজের বন্ধু আছে, বিশ্ববিদ্যালয়ের বন্ধু আছে। আমার তো কারোর সাথে এরকম কোনো সমস্যা দেখিনি আমি। কেউ আমাকে বলে নাই যে তারা নিরাপদ না, কারো বাড়ি কারো কোনো আক্রমণ দেখিনি আমি। তো একটা জিনিস, একটা প্র্যাকটিস, এটা পলিটিক্যাল পার্টিকুলার একটা শয়তানি থাকতে পারে, যে নির্বাচনের আগে বা পরে তারা নিজেরা ফেল করলো বা পাশ করে অত্যাচার করলো, আর ফেল করে অত্যাচার করলো, মনে হয় যে হিন্দুরা তাদের ভোট দেয়নি বা এরকম একটা কিছু। এটা একটা জিনিস করায়, আমার মনে ভিতর থেকে কারো কেউ করায় আর কি। একটা একটা নিউজে আসে এটা সেটা, একটা পড়াই দিল, একটা মন্দির, একটা গির্জা বা একটা বৌদ্ধ কোনো কিছু এটা নষ্ট করলো। এগুলো তো কোনো ভালো বাংলাদেশি মানুষ করে না, আমি তো করবো না কখনোই। আমি করবো না। আমাকে যদি গালাগালি করে কোনো হিন্দু ভদ্রলোক বা বৌদ্ধ বা খ্রিস্টান বা আছে না, কেউ আমাকে প্রচণ্ড রকম আমাকে হাত টাইম দিল, আমি করতে যাব না। কারণ একটা মুসলমান কখনো, একটা সত্যিকার মুসলমান কখনোই একটা অন্য একটা ধর্মের কোনো ধর্মকে কখনো ঈর্ষা করতে পারে না, হিংসা করতে পারে না, ঘৃণা করতে পারে না। আমি যদি একটা হিন্দুকে কাউকে ঘৃণা করি বা তার ধর্ম পালনে বাধা দিই, এটা একেবারে বিরাট একটা আমার জন্য পাপ হবে। তো যাই হোক, আমার কথা যেটা বলতে চাইছিলাম আর কি, যে ইন্ডিয়া এত বড় একটা দেশ, এত আধুনিক তারা, হ্যাঁ, এখানে তো বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, এখানে আমেরিকা আমরা দেখি, সবই তো অনেক ইন্ডিয়া থেকে আসে। এরা কত শিক্ষিত, কত ভালো পরিবারেরা, কত সুন্দর। তো আমার কথা হলো যে এত শিক্ষিত একটা সমাজ, একটা কান্ট্রি হেড কেন হবে এরকম একটা অশিক্ষিত, মূর্খ এবং দুষ্ট টাইপের লোক? এই জিনিসটা ওদের চিন্তা করা উচিত আর কি। হ্যাঁ, আমরা যেমন চিন্তা করি যে এখানে, হ্যাঁ, এত বড় একটা কান্ট্রি পৃথিবীর কর্তৃত্ব করে, এখানে একটা পাগল রাষ্ট্রপ্রধান কেমনে কেমনে হয়ে গেল, এটা আমাদেরই ভুল। আমরা তাকে নির্বাচিত করলাম, এখন একটু সাফার করতে হবে, কিন্তু আবার আলটিমেটলি হয়তো ঠিক হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো ভারতের হয়তো নতুন কোনো প্রধানমন্ত্রী আসবে, যে হয়তো ধর্ম নিয়ে পলিটিক্স করবে না, এবং মানে পৃথিবীর সাথে সম্প্রীতি করার ক্ষেত্রে সে ভালো একটা স্টেপ নেবে আর কি। হ্যাঁ, এখন তো সারা পৃথিবীর মধ্যে ভারতের একটা খারাপ পজিশন আছে মনে করি। স্পেশালি কানাডাতে খালিস্তান বা নেতা একজনকে মারার পরে মানে তারা দিয়া, এটা একটা বিরাট একটা ইম্প্যাক্ট হয়েছে। হ্যাঁ, সারা পৃথিবীতে এসছে, বিশেষ করে স্পেশালি কানাডা তাদের সাথে রিলেশন বন্ধ করছে, আমেরিকাও অলিখিত নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, ব্রিটেন, ইংল্যান্ড ওদিকে আসছে, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কারণ এরা তো সব একই। হ্যাঁ, একজন মানে করলে ওইটা সবাই দেবে আর কি। হ্যাঁ, তো এটা এখানে ইদানিং আবার শুনতেছি যে এই যে ওসমান হাদিকে মারার পিছনে নাকি ভারতের হাত ছিল। এটা যদি হয়ে থাকে তাহলে তো খুবই খারাপ খবর। এটা ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, এটা তো হইতে পারে না। হ্যাঁ, আমি পাশের দেশে গিয়ে একটা প্রগতিশীল একটা মানুষকে মেরে ফেলবো। আর বিশেষ করে একটা জিনিস আমি বলবো, যে বাংলাদেশে যারা আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা বলবে, এবং মানুষের এই সম্প্রীতির কথা বলবে, এবং মানুষের আছে না সম্পদের বন্টন সুষ্ঠু হওয়ার কথা বলবে, তার বিরুদ্ধে লাগা তো ঠিক না, তাই না? আমি তো মনে করি যে আমি তো আগে দেখিনি কখনো ওসমান হাদির এই বিভিন্ন টক শোগুলি। আমি দেখি তো অসাধারণ একটা ছেলে, কী সুন্দর বুদ্ধি, এরকম বুদ্ধি তো আমারও নাই, অথচ আমার সে সন্তানের বয়সী। তো একটা প্রতিভাবান একটা আহ, মানুষকে, একটা সৎ মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, এটা খুব পাপের কাজ। যারাই করছে অবশ্যই তারা বিচারের আওতায় আসবে, অত্যন্ত বড় বিচারের আওতায় আসবে, এই 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 জগতেও এবং পরের জগতেও। তো যাই হোক, শাহবাগে যারা এখন আন্দোলন করতেছে, আমি আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি। আমি নিজেও আমি যখন হাদিকে নিয়ে বিভিন্ন আর্টিকেল দেখি বা পড়ি এবং ওর ভিডিও দেখি, আমার নিজেরও চোখে পানি আসে। আমি এক কোনায় গিয়ে চোখ মুছে আসি, মুছি, আমার ওয়াইফকে দেখাই না।
খারাপ লাগে যে আমার একটা ছেলে চলে গেলো। আমরা তো অনেক দিন পৃথিবীতে কাটাইছি, আমাদের তেমন কিছু দেওয়ার নাই পৃথিবীতে। হ্যাঁ, এখন আর আমাদের চলে যাওয়ার সময় বরঞ্চ এই ছেলেটা অনেক কিছু দিতে পারতো, দেশকে দিতে পারতো, পৃথিবীকে দিতে পারতো। কত সুন্দর চিন্তা ভাবনা, কত মন মানসিকতা অসাধারণ। বিশেষ করে আমি আজকে শেয়ার করলাম ফেসবুকে আমাদের বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার জন্য যে সে মোনাজাত করলো, আমার চোখে পানি এসে পড়ছে। হ্যাঁ, তো হি ওয়াজ এ গুড ম্যান, মে আল্লাহ গ্র্যান্ট হিম মাগফিরাত, মে আল্লাহ প্লেস হিম ইন হায়ার লেভেল ইন জান্নাহ, ইনশাআল্লাহ তাআলা, আমিন। আর এই শাহবাগের যারা আছে তারা তো ওদের কাছের লোক ছিল, ওসমান হাদির অনেক কাছের লোক, পরিবারের লোক। তারা তো আমার সাথে আরও হাজার গুণ ইমোশনালি অ্যাটাচড, এবং সেই ইমোশনের জায়গায় তারা বলতেই পারে। তো আমি জানি না প্রফেসর ইউনূস সাহেব এটা অবশ্যই নির্দেশ দিয়ে রাখছেন তার নির্ধারিত ডিপার্টমেন্টগুলোকে, এবং পুলিশ আমার মনে হয় হন্য হইয়া কাজ করতেছে। তো এক্ষেত্রে একটা জিনিস আমি খুব বিরক্ত হই, আমি খুবই বিরক্ত, বিশেষ করে যে স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর ভাই, আই লাইক হিম ভেরি মাচ, ইজ এ গুড ম্যান। তারপরে আসিফ নজরুল আইনমন্ত্রী, এদের প্রতি আমি খুবই বিরক্ত হই যে ওনারা তো যেমন এই যে কতগুলি ফাঁসি রায় হয়ে রয়েছে, এখন ফাইনাল ডান ফ্রম হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলিকে ঝুলায় না কেন? এই যদি ফাঁসিগুলি কার্যকর করতে পারতো ওরা বাংলাদেশে, অ্যাটলিস্ট এই অপরাধ জগৎ ভয় পাইতো। তারা তো দেখে যে কিছুই হয় না, তারা তো মনে করে যে আমরা জেলে গেলে বা ধরা পড়লে কদিন পরে আরেক কম্পিটিশন বের করে ফেলবো আমাদের। এই রায়গুলি, বিচারগুলি, শাস্তিগুলি কার্যকর করা উচিত জরুরি ভিত্তিতে। এবং এই যে ওসি প্রদীপ আর লিয়াকত, এদেরকে কেন ঝুলায় না? এই ধরনের ক্রিমিনাল যারা শত শত মানুষকে মারছে তাদেরকে যদি বাঁচায় রাখে আমাদের পয়সায়, জেলে বসে বসে খাওয়ায় তাদেরকে, হ্যাঁ, এটা অনুচিত। এই ব্যাপারে আমার মনে হয় বিশেষ করে এই হাদি চত্বরেই একটা দাবি ওঠা উচিত। আমি মনে করি যে এই ইমিডিয়েট 24 ঘন্টার মধ্যে ফাঁসি কার্যকর করা হোক যারা আগের, যারা এই সাজাপ্রাপ্ত আসামি। এই একটা ট্রেন্ড শুরু হলে আমরা যদি দেখি, ইভেন এই যারা এই যে শেখ হাসিনার সাথে অন্যান্য যেগুলির ধরা পড়ছে, এদের যদি সত্যিকার অর্থে অপরাধ প্রমাণিত হয়, এদেরও ঝুলাই দেওয়া উচিত, শাস্তি দিয়ে দেওয়া উচিত রাইট ওয়েতে। হ্যাঁ, অনেকগুলি আছে যেগুলি এই রাষ্ট্রের শুধু খাইছি, রাষ্ট্রকে কিছু দেয়নি, কিন্তু কিছুই দেয়নি একদম। সরি টু সে, অনেক মন্ত্রী বড় বড় অনেক দিন মন্ত্রিত্ব করছে, অনেক দিন এমপিগিরি করলো, রাষ্ট্রকে কিছু দেয়নি, নিজেই নিচ্ছে শুধু। হ্যাঁ, আমি অন্তত দেখি নেই, কি বলবো, আর আমি অন্তত দেখি নেই। এবং এদেরকে একদম দৃশ্যমান শাস্তি দেওয়া উচিত, দৃশ্যমান শাস্তি, তাইলে যাতে এই যে আরও ক্রিমিনাল যারা এমপি হইতে চায় এখন, তারা যাতে এমপি হইতে আর না চায়, যে মনে করে যে এখানে তো জীবনের ঝুঁকি আছে। তো এগুলি হওয়া উচিত আর কি। হ্যাঁ, একদম মানে একটা আমার এলাকার সে পার্লামেন্ট মেম্বার হবে, আমার কথা বলবে সংসদে গিয়া, অযোগ্য একটা খুনি বদমাইশকে আমরা কেন ভোট দিয়া সিলেক্ট করবো? আর আরেকটা জিনিস আজকে আমি চিন্তা করছি যেটা বলার জন্য, এটা আমি একটা টোটালি একটা ভিডিও এটা নিয়ে করতে চাইছিলাম ইলেকশনের আগে হয়তো, যে আপনারা এই সংস্কারের বিষয়ে ভোট দেবেন, যারা ভোট দেবেন এই ভোটটা অনেক জরুরি। আপনার এমপি ইলেকশন, একটা ভালো লোককে ভোট দেওয়া যত জরুরি, তার চেয়ে বেশি জরুরি হলো যে আপনি এই সংস্কার এর পক্ষে ভোট দেবেন, যাতে বাংলাদেশের সামনের দিকের ভবিষ্যৎ, এটা ক্যামোফ্লেজ করার চেষ্টা করছে অনেকগুলি পত্রিকা, অনেক সম্পাদক আছে, এই বাঙ্গুর, তারপরে এই যে কিছু পার্টি আছে না, তারা সবসময় খালি আছে না একটা, কি বলবো আর, আমার অনেক দাদা বন্ধু বড় ভাইয়েরা আছে, আমি তাদের বলতে চাই না। তো কিছু পার্টি আছে যারা সবসময় খালি মানে পানি ঘোরার চেষ্টা করে, আরে এই ক্লিয়ার 4টা পয়েন্ট 5টা পয়েন্ট, নো, শুধু দিবেন, যে ডক্টর ইউনূস চাইছে এটা, উনি তো চলে যাবেন। ডক্টর ইউনূস চাইছে রাষ্ট্রের একটা আছে না, আমরা টিকা দিই না, একটা নিউমোনিয়ার টিকা দিই, যে নিউমোনিয়ার যাতে না হয় আল্লাহর রহমতে, ওরকম। বা আগে একটা ছিল না, একটা যক্ষার টিকা দিতে হইতো, একটা টিভির টিকা দিতে, ওরকম একটা সারা জীবন যাতে আমরা ভালো থাকি, তো ওইরকম একটা টিকা। এই হাবট দেওয়া মানে কি, বাংলাদেশের একটা ফিল্টার দিয়ে দেওয়া, যে বাংলাদেশে আর দূষিত পানি ঢুকবে না, দূষিত বাতাস ঢুকবে না, এরকম দূষিত রাজনীতি ঢুকবে না। ওই ফিল্টারটা দেওয়ার জন্যই আপনাদের এখন ভোট দিতে হবে। হ্যাঁ, আপনার অনেক লোক বলবে না ভোট দেওয়ার জন্য, তো আপনি কান দিবেন না, আপনি ভোট দিবেন। কারণ আপনি জানেন তো যে প্রফেসর ইউনূস কোনো খারাপ চাবে না দেশের, ওনার বয়স 86, ওনার কয়দিনই হায়াত আছে, উনি ভালো কিছু করে যাওয়ার চেষ্টা করবে, এবং কখনোই উনি খারাপ, ওনার সম্বন্ধে যত কথা বলেন, যদি কেউ প্রমাণ করতে পারে উনি একটা টাকা চুরি করছেন, আমি ডক্টর ইউনূসের জন্য জেল খাটবো গিয়ে বাংলাদেশে। আমি আমার এমন কোনো ঘনিষ্ঠ কোনো কিছু না, উনি আমাদের শিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, বাট ওনাকে দেখছি সেই ছোটোবেলা থেকে,
দেখছি যে উনি কতটা সৎ, কতটা ভালো মানুষের জন্য উনি কীভাবে উনি কাজ করতে চান। তো এরকম একটা লোক কোনোদিন বাংলাদেশের খারাপ চাবে না। উনি তো উনি যদি এখনই চায় যে ঠিক আছে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাবো বা প্রধানমন্ত্রী হিসেবে থাকবো, একটা কিছু করতে পারে, কিন্তু উনি অত্যন্ত পপুলার, কিন্তু উনি নিজেই থাকতে চান না, আমরা জানি, খুব ভালো মতো জানি। আমার অনেক বড় ভাই আসছে, বন্ধু আসছে যারা বিএনপি করে, অনেকে আছে জামাত করে, আমার বন্ধু, এরা হয়তো অখুশ হতে পারে যে তুমি এই ধরনের কথা বলো কেন। যে উনি আমাকে বলছে একজন বিএনপির অত্যন্ত বড় নেতা, অনেক বড় নেতা, অনেক বড়, একদম মানে দুই তিনজনের মতো আমার কি বকা বলে যে তোমার স্যার তো নরম গদি পেয়ে গেছে। যাই হোক, ওনাকে আমি কি বলবো, উনি আমার বড় ভাই, শ্রদ্ধেয় ভাই আমার। উনি বলছেন পলিটিশিয়ান অনেক কথা বলে, এগুলি মনে করেন দে হ্যাভ দ্য রাইট টু সে 100% লাই। যেমন পত্রিকা নাকি 50% মিথ্যা কথা বলতে পারে, আর পলিটিশিয়ান নাকি 100% মিথ্যা কথা বলতে পারে। ঠিক আছে, বলছেন ফাইন। তো আমি আর এটা নিয়ে ওনার সাথে তর্ক করি নাই। মুরব্বী বড় ভাই, ওনার সাথে কেন তর্ক করবো? বাট আমি যেটা মনে করি, আমি ফিল করি ভিতর থেকে যে ডক্টর ইউনূস অনেকটা এই মরহুম হাদির মতো লোক, উনি দেশের কল্যাণ চায়। তো যাই হোক, আমি মনে করি যে আপনারা যদি ভোট দেন, আগে ভোট দিবেন, পরে এমপি সিলেকশন করবেন কাকে দেবেন। ভোটটা অনেক জরুরি। যে আমরা আমরা বাংলাদেশে সেট করতে চাই যে বাংলাদেশের দুর্নীতি হবে না। একটা পিলার গাঁথবেন যে এই পিলার আর কেউ ধ্বংস করতে পারবে না। ওই ভোটে যে সংস্কার হবে সেটা আর কোনো সংসদের চেঞ্জ করতে পারবে না। কারণ জনগণ এটা ঠিক করতেছে। জনগণ যে ম্যান্ডেট দেবে, যে জনগণের ডাইরেক্ট ভোটে এই সংস্কার হয়েছে, এটা কোনো সংসদ আর চেঞ্জ করতে পারবে না কখনই। আবার গণভোট দিতে পারে চেঞ্জ করতে গেলে। কাজে এটা করে যান আপনারা। হ্যাঁ, এটা করলে আমিও দেবো ইনশাল্লাহ। তাহলে আমার যদি আল্লাহ হায়াত দারাজ করে ফেব্রুয়ারির আমি ভোট দেবো, আমি ভোট দেবো। আমার এলাকায় কে এমপি কাকে দিতে পারবো এখনো জানি না, আমি ডিসিশন নেবো আরও হয়তো পরে। তো আমি চেষ্টা করবো যেটা ভালো লোক, বিশেষ করে যদি ইন্ডিয়া বিরোধী লোক হয় আমি তাকে ভোট দেবো। যদি দিল্লির বিরোধী কথা বলবে তাকে আমি ভোট দেবো। কারণ আমরা স্বাধীন দেশ, আমি তো পরাধীনতা নেব না, নেবই না। কেন নেব না, নো প্রবলেম। আমাকে অপছন্দ করুক, বাট আমি স্বাধীন দেশ, আমি স্বাধীনভাবে ভোট দেবো। এবং যারা স্বাধীনতার পক্ষের লোক, মানে পরাধীনতার বিপক্ষে, পরাধীনতা দিল্লির পক্ষ, তো এরা তো দিল্লির আন্ডারে যাওয়া তো পরাধীনতা, আমেরিকার আন্ডারে যাওয়া পরাধীনতা, চায়নার আন্ডারে যাওয়া পরাধীনতা। নো, যে স্বাধীন তাদেরকে ভোট দেবো। আমি খুঁজবো, আমি ওসমান হাদির মতো লোক খুঁজবো ভোট দেওয়ার জন্য। ওর কাছাকাছি কাউকে পেলে দেবো, কিন্তু ওর বিপরীতে যারা আছে তাদেরকে দেবো না। আমার আত্মীয় স্বজন হইলেও দেবো না, আমার নিজের বাবা হইলেও দেবো না। আমার কতটা আদর্শ আমার কাছে আগে, তারপর অন্য কিছু। তো অনেক কথা বললাম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যাই হোক, এই মনের কথাগুলি বলি। আমি তো কোনো রাজনীতি করি না, অনেকে আমাকে ট্যাগ দেওয়ার চেষ্টা করে আমি রাজনীতি করি। আমি এক সময় বলে আমি জামাত করি, আরেক সময় বলে বিএনপি করি। আবার অনেক দিন আগে আমি যেমন আওয়ামী লীগের ইলেকশনের সময় আমি আমার দু একটা বন্ধুর সাথে ছবি দিয়েছিলাম যে তাদের নমিনেশন পাওয়ার জন্য আমি বলছিলাম যে দোয়া করি যাতে আমার বন্ধু নমিনেশন পায়। তখন তো আওয়ামী লীগই ছিল, আওয়ামী লীগ তো বিপ্লবী আওয়ামী লীগ, বিরোধী আওয়ামী লীগ। তো তখন আমাকে আবার বলছে দালালি করে আমি সুবিধাবাদের জন্য। তো মানুষের কথা মানুষের মুখে থাকবে, আমি তো নিজে জানি আমি কীরকম। আমার দায়বদ্ধতা আমার নিজের কাছে, আমার পরিবারের কাছে, এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মানুষ কী বললে আমার কোনো অসুবিধা নেই। এবং অনেকে ফেসবুকে আমার পোস্টিং দেখে এসে ঝগড়া করা শুরু করে দেয়, এইটা সেটা একটা কথা বলে আর কি। হ্যাঁ, আসেন দেশে আসেন, এই করেন সেই করেন। আরে ভাই, দেশে তো আসি, সবসময় তো আসি। সবচেয়ে বড় কথা, আমি তো আমেরিকায় থাকি, আমেরিকাতে ডলার দেশে পাঠাই, এবং ডলার পাঠাই নিজে খাওয়ার জন্য না, মানুষকে খাওয়ার জন্য। আমার যদি একটা কোথাও কোনো একটা কিছু ভালো লাগে দেখা, হ্যাঁ আছে না, মানে খুব একটা ভালো লাগলো, আমি হয়তো নিজে খাইতে পারি না, আমি অন্য চেষ্টা করি ওই খাবারের স্বাদটা অন্যর মুখ দিয়ে নেওয়ার জন্য। আমার ক্ষুদ্র পরিসরে সামান্য, হয়তো সামান্য, বাট আই লাইক টু শেয়ার, আই ডু ইট। হ্যাঁ, আমি এখানে আপনাদের কাছে বাহাদুরি দেখাইতে আসি নাই। হ্যাঁ, দেখানোর কোনো কিছুই নেই। আমি আপনার মতো একটা মানুষ, হয়তো আপনাদের সাথে আরও অধস্তম, আরও নিম্ন স্তর আল্লাহর কাছে, আমি জানি না। ওইভাবেই থাকতে চাই, হাম্বল। দু একটা কথা, যেহেতু কথাগুলি আসছে অন্যায়ের বিরুদ্ধে কথা, ওই জন্য আমার হয়তো মুখ দিয়ে হয়তো ভাষাগত সৌন্দর্য থাকে না। হ্যাঁ, কারণ আমি দিল্লির পরাধীনতা নিতে পারি না, আমি আল্লাহর বিরুদ্ধে কোনো কেউ কথা নিতে পারি না। বিশেষ করে বানোয়াট মিথ্যা, যেমন অনেক সময় যে এই কী বলে, দুইটা পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছে। হ্যাঁ, তা আমি তো এত ডিটেলস জানতাম না। আমি পরে আমি দেখলাম, পড়তে আরে এগুলি তো সবসময়টা একটা এই এলিট ক্লাসের বদমাইশ। হ্যাঁ, মানে কলম দিয়ে খেলে তারা সূক্ষ্ম সুতা। আরে ভাই, বি ট্রুথফুল টু দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের জনগণের সাথে তোরা সত্য এবং ন্যায়ের মধ্যে থাক, তাইলেই তো হয়। তোদের পত্রিকা কেন চালাবে? এত সুন্দর পত্রিকা, অনেক বড় পত্রিকা, আমি তো পড়ি এদের আর্টিকেলস পড়ি বিভিন্ন সময়, ভালো ভালো জিনিস। কিন্তু এরা যে তো শয়তানি করতো আমি জানতাম না। তুমি একটা পত্রিকা বসলে তুমি কারো দালালি করবে না, কোনোদিনও না। ডক্টর ইউনূসের দালালি করবে না,
তুমি জামাতের দালালি করবে না, বিএনপির দালালি করার দরকার নেই, আওয়ামী লীগের দালালি করার দরকার, তুমি সত্যনিষ্ঠ নিউজ দিবা যেটা সত্য এবং টাচিং। তুমি যদি মানুষের পালস রিড করতে না পারো, বাংলাদেশের জনগণ এই পালস রিড করে নিউজ বানাইতে হবে তোমার, যাতে হৃদয় দিয়ে মানুষ নিউজটা নেয়। মানুষ নিউজ পড়ে কাঁদবে, মানুষ নিউজ পড়ে রাগ হবে, মানুষ নিউজ পড়ে ইমোশনাল হবে। হ্যাঁ, আমি পিনাকের লাস্ট এপিসোডটা আমি দেখলাম যে এটা এত সুন্দর করে আছে এক্সপ্লেন করলো যে এই যে মানে মানুষের বিস্ফোরিত মানে আছে না, রাগে যে বিস্ফোরণ হয়, মানে এটা হয় কারণটা কি? কারণটা হলো দায়িত্বহীনতার জন্য। এবং এই পত্রিকা অফিসগুলোর দায়িত্ব আছে, কিন্তু আইন আদালতের পাশাপাশি তাদের দায়িত্ব আছে। আমার নিজেরও দায়িত্ব আছে, আমার নিজেরও বিং সিটিজেন, আমার আমেরিকার সিটিজেন হিসাবে আমেরিকার প্রতি দায়িত্ব আছে। বাংলাদেশে আমি জন্মগ্রহণ করছি, ওখানে সারা জীবন স্কলারশিপে পড়ে আসছি। স্কলারশিপ তো দিছে এই গরিবের পয়সাই, তাই না? ইউনিভার্সিটিতে পড়ে আসছি, স্কুলে কলেজে পড়ে আসছি, তো আমি তো দেশের সম্পদ খাইছি, তো দেশের প্রতি ভালোবাসা আমি দেখাই দেবো। এবং ভালো মতো বলতে আমার নিজের স্বার্থটা দরকার নেই, আমার নিজের স্বার্থ দরকার নেই, আমার স্বার্থ আমাকে আল্লাহ সুবহানাহু দেখবেন। আমি যদি দেশের সাথে কথা বলি, দেশের মানুষের পাশে দাঁড়াইতে পারি, এটা একটা বিরাট সৌভাগ্য। এর চেয়ে আর সৌভাগ্য কী আছে? তো যাই হোক, আমার কথার মধ্যে কাউকে যদি আঘাত দিয়ে থাকে, এটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, আমাকে ক্ষমা করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করছি, পিছনে একটা ফ্ল্যাগ লাগাইছি আমি, বাংলাদেশের ফ্ল্যাগ, এটা মনে হয় বিজয় দিবসের সময় লাগানো হয়েছিল, এটা আছে। বাট আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ ফ্ল্যাগ। এবং আমি আপনাদের সবাইকেই মানে বিশেষ করে যারা যে কোনো প্ল্যাটফর্মে আছেন, আমি সমবেত, ইভেন আমার অনেক বন্ধুবান্ধব, এই যে আমরা আমি নাম বলবো না, আমাদের এক বন্ধু আওয়ামী লীগের জেলে আছে, আমরা এখান থেকে টাকা পাঠাইতেছি তার জন্য, তার পরিবারের জন্য। এই যে সন্ধ্যার সময় মিটিং হলো, ভাই আপনি তো একেবারে জগা খিচুড়ি সবগুলি ধরে আওয়ামী লীগ মারতে পারবেন না। যারা খারাপ কাজ করছে তাদের বিচার করেন, যারা ভালো অবস্থায় ভালো কাজ ভালো মানে খারাপ কাজ না করে বিপদে আছে তাদেরকে সাহায্য করেন। ওরা তো মানুষ, আপনার প্রতিবেশী ভাই বেড়াদর, তাই না? একটা দেশের মধ্যে এরকম ভাগ করার রাজনীতি একটা স্বাধীনতা চেতনার পক্ষে, আর একটা হলো কি পাকিস্তানের রাজাকার। আরে ভাই, এখানে রাজাকার পাইবেন কই? এই ধরনের যারা বস্তা পচা কথা বলে, এই কমিউনিস্ট পার্টির আমার অনেক দাদারা বলে, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আপনি ভাগ করার চেষ্টা করেন না। জিয়া রহমান সাহেব এত পপুলার ছিল কেন? কারণ উনি দেশটাকে ভাগ করেন নাই, ওনার কাছে সমস্ত কিছু একই ছিল। এই দেখেন, আমরা আমেরিকায় থাকি, আমি সবসময় বলি, অনেকে আমার সাথে তর্ক করে, বিশেষ করে ইউরোপে যারা আমার বন্ধুবান্ধব থাকে, আত্মীয়স্বজন থাকে, বা অস্ট্রেলিয়াতে, স্পেশালি স্ক্যান্ডিনেভিয়া, তারা বলে আরে আমাদের এখানে অনেক ভালো, হয় না সেই না। আমি বলি ভাই, সারা জীবন তুমি থাকতে পারবা, আমার নকল করা কথা অবশ্যই না, কপি করা, সারা জীবন তুমি থাকতে পারবা সুইডেনে, তুমি সুইডিশ হইতে পারবো না। সারা জীবন তুমি জার্মানি থাকবা, তুমি জার্মান হতে পারবে না। সারা জীবন তুমি ইংল্যান্ডে থাকবা, ব্রিটিশ হতে পারবো না কিন্তু। বাট আমি মোস্তফা আমিন আমেরিকান, আমরা আমেরিকান। সারা পৃথিবীর যে কোনো লোক এখানে আসবে, অ্যাজ সুন অ্যাজ ইউ গেট দ্য সিটিজেনশিপ ইউর আমেরিকান। এই কথাটা বলছিলেন যে আমাদের প্রয়াত প্রেসিডেন্ট, সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট ছিলেন উনি, রোনাল্ড রিগান, হলিউডের নায়ক ছিলেন এক সময়। তো উনি বলছিলেন যে দেখো, দিস ইজ দ্য অনলি ডিফারেন্স ইন দ্য হোল ওয়ার্ল্ড, ইফ ইউ কাম ওভার হিয়ার তুমি আমেরিকান হইবা, ইউ উইল বি আমেরিকান। But if you live anywhere in the world, you can be like British, you cannot be Dutch, you cannot be German, but you can be American. So America is so great country. এবং আপনারা নিজেরাও দেখছেন যারা বাংলাদেশে বিভিন্ন সময় আমাদের মতো বয়স বা আমাদের সে সিনিয়ররা যারা আছেন, যে যখনই কোনো দুর্যোগ হয়, বিশেষ জলোচ্ছ্বাস, অমুক ঝড়ঝাপটা, সাহায্যটা সবার আগে দেখে আমেরিকা। সাহায্য পৌঁছে কেমনে পৌঁছে জানি না, আজকে গতকালকে ঘূর্ণিঝড় হইলো, আজকে সাহায্য এসে পড়ছে। বিকজ তাদের ফ্লিট থাকে, জাহাজ থাকে, যে বড় বড় এই যে সপ্তম নৌ নাম শুনছেন, ওই ফ্লিট এসে সাহায্য করে সাথে সাথে, মেডিকেল টিম, খাবার টাবার। আর পাশে যে আমাদের ভারত, এই যে 10 ফিটের কি 50 ফিটের নোম্যান ল্যান্ডের পরেই, ওরা কিন্তু আসে না। আসবে কেমন? কলজা নাই তো ভাই, কলজা থাকতে হবে আসতে হলে। আসে না, বলে একটা আস্ত ডিমের অর্ধেকটা কিন্তু তোমার জন্য রেখে দিয়েছি, দ্যাট ইজ ইন্ডিয়া। তো অনেক কথা বলে বলেছি, যাদের বিরুদ্ধে কথা গেছে আমি সরি, এটা আলাপ হইতে পারে। আমার বিরুদ্ধে অনেকে অনেক কথা বলে, আমাকে তো অনেক সময় বকাবকি করে আর কি। আমি এটা মনে করি ঠিক আছে, ফাইন, আমি ফরগিভনেস রাখি। অসহ্য হলে তাকে আমি দূরত্ব নেই আর কি। হ্যাঁ, অনেক সময় অসহ্য আছে না, মানুষ গায়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, আমি তখন আস্তে করে ডিলিট করে দিই, বা তাকে আনফ্রেন্ড করে দিই, অথবা তাকে ব্লক করে দিই। তো এরকম হয় আর কি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ইজ দ্য লংগেস্ট ভিডিও সো ফার আই মেড এই কদিনের মধ্যে। তো আপনারা ধৈর্য ধরে দেখেন, দেখে যদি আমাকে কিছু বলেন তাহলে আমার এই সময়টা সার্থক হবে, নাহলে কি বলবো আর কি। দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রহমত বরকত দিয়া অনেক ভালো রাখুন ইনশাআল্লাহ তাআলা। তো আবার কথা হবে। তো আমাদের এখানে বন্ধ চলতেছে, হলিডেজ, সো এই জন্য একটু আরামে আছি।
আবার কাজকর্ম একটু শুরু হলে তখন আবার হয়তো কম সময় দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে কমেন্ট দিবেন, লাইক দিবেন বা ডিসলাইক দুইটাই দিবেন, অসুবিধা নেই। আবার কথা হবে। আসসালামু আলাইকুম।